রাজনৈতিক মঞ্চে তীব্র সুর। রায়গঞ্জে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুই পক্ষকে একসঙ্গে নিশানা করলেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সিকে। আবেগঘন কণ্ঠে বলেন, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলার রাজনৈতিক চিত্র ভিন্ন হতে পারত এবং কংগ্রেস আরো শক্তিশালী অবস্থানে থাকত। এরপরই রাহুলের আক্রমণের কেন্দ্রে উঠে আসে তৃণমূল ও বিজেপির সম্পর্ক নিয়ে অভিযোগ। তার দাবি, রাজ্যে তৃণমূলের দুর্নীতি ও হিংসার রাজনীতির ফলেই বিজেপি নিজেদের জায়গা তৈরি করতে পেরেছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করে বলেন, দেশের সম্পদ ধীরে ধীরে নির্দিষ্ট কিছু শিল্পপতির হাতেই কেন্দ্রীভূত হচ্ছে। মোদী সরকার ও শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়েও তোপ দাগেন তিনি। ব্যঙ্গ করে মোদানি শব্দ ব্যবহার করে রাহুল দাবি করেন, দেশের অর্থনীতি এখন এক বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সব মিলিয়ে রায়গঞ্জের এই জনসভা থেকে রাহুল গান্ধীর বক্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে জল্পনা তৈরি করছে। ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। ये सच्चाई है देश की। दूसरी तरफ उनको मौका कौन दे रहा है? बेंगल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस से। बीजेपी बेंगल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बेंगल को नहीं दिए। मनरेगा में पैसा काट दिया। बेंगल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए और फिर एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है। वो भी बेंगल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट है, मेरे अदानी जी की बात নাকি অন্য প্রোগ্রাম ছিল, তাকে খবর দেওয়া হয়েছিল, তিনি আসেননি। সেই একইভাবে অশোক রায় এবং আমাদের চোপড়ার প্রার্থী তিনিও জানিয়েছিলেন যে অনেকগুলো প্রোগ্রাম আছে, যদি একদিনে এখানে আসা মানে পুরো একটা দিন চলে যাবে, ওই প্রোগ্রামগুলো নষ্ট হবে। সেই জন্য জেলা নেতৃত্বের সঙ্গে একটা দূরত্ব আমি এটা মানি না। আমার তো মনে হয় এত বঞ্চনার শিকারের পরেও আমরা দেখেছি তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেস করেছে একটা সময়। সেই জায়গায় আজকে এই যে ব্যাপারটা উঠে আসছে, কি বলবেন? 2011-তে তৃণমূলের সঙ্গে জোট নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন বলে, এবং কংগ্রেস তখন হেলিকপ্টার, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সবাই এসে এখানে সভা করেছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে যতটা সাহায্য করার সম্ভব ছিল সমস্ত সম্ভব করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তখন আমাদের কংগ্রেসেরও কিছু মন্ত্রী তার সঙ্গে মন্ত্রিসভায় ছিলেন। কাজে কংগ্রেস ছাড়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কিন্তু জোট শেষ করিনি। ন্যাশনাল লেভেলে আমাদের ইউপিএ 2 সরকার থেকে তিনি তার সাপোর্টটাকে তুলে নেওয়ায় এখান থেকেও সাপোর্টটা ছিন্ন হয়ে গেছে। কাজে আমরা মনে করি নীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলে কংগ্রেস থেকে মূল অনেক নেতা চলে গেছেন এবং মুখ্যমন্ত্রী হবার পরেও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার পরেও কংগ্রেসকে শেষ করা, কংগ্রেসের পার্টি অফিস দখল করা, কংগ্রেসের সমস্ত কর্মীদের সাথে নিয়ে নেওয়া, যে পরিস্থিতিটা 2011-তে আমাদের সরকারে থাকার পরেও তৈরি হয়েছিল, সেটার পরে কিন্তু অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, এই জেলাতেও চলে গেছে। প্রতিশ্রুতিটা তো 10 বছরে হয়ে যাওয়ার কথা ছিল। যেদিন নরেন্দ্র মোদী এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসেছেন, তারপরে প্রথম যে চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লিখেছিলেন সেটা হচ্ছে এইমস রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হোক, এবং সেটা হয়েছে। নরেন্দ্র মোদীর সাপোর্ট ছাড়া এটা হতে পারতো না।
যতদিন আমাদের মাননীয় মনমোহন সিং যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি রায়গঞ্জ থেকে এটা সরাতে দেননি এবং তিনি পরিষ্কার বলেছিলেন রায়গঞ্জেই হবে, সেখানকার চাষিরা রাজি। কিন্তু সেটা যেদিন আমরা সরকার থেকে নেমে গেছি এবং যেদিন নরেন্দ্র মোদী সরকারে এসছেন সেই দিনই কিন্তু এটা ঘোষণা হয়েছে চলে যাবে। এবং এখন যদি 10 বছর বাদে তাদের টনক মরতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যেভাবে যে অবহেলায় উত্তরবঙ্গ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেও সেই একই অবহেলা এবং বঞ্চনার শিকার উত্তরবঙ্গের মানুষের এখন করতে চাইলে কংগ্রেসকে সহযোগিতা করবে। বিজেপি যদি এইমস করতে চায় এবং রায়গঞ্জের যে জমিতে মনমোহন সিং জি দল এসে তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন গোলাম নবী আজাদ, তিনি একটা টিম পাঠিয়েছিলেন। সেই টিমটা এসে যে জায়গাতে এইমস করার কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো চাষিদের হাতেই আছে এবং সেটি চাষিরা এখনো জমি দিতে প্রস্তুত। যদি সেই জায়গায় করেন নিশ্চয়ই আমরা support করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মহিলাদের 3000 লক্ষ্মীর ভান্ডারের মতো রাহুল গান্ধী ঘোষণা করলেন যে 3000 টাকা দেওয়া হবে, তাহলে কি এটা মহিলা ভোটকে কাছে টানার? না না, আমরা যখন যেরকম ভাবে আমরা কর্ণাটকে সরকারে এসেছি সেখানেও আমরা এই প্রতি মাসে এই একটা টাকা মহিলাদের দিচ্ছি। আমরা তেলেঙ্গানায় সরকারে এসেছি, আমি ইনচার্জ ছিলাম, তেলেঙ্গানাতেও কিন্তু একইভাবে মহিলাদের টাকা দেওয়া হচ্ছে। আমি এখন চার্জে আছি কেরালে এবং আমি আপনাদের খুব আগাম বলে দিতে পারি যে কেরালেও কিন্তু ইউডিএফ এর সরকার হবে, আমাদের সরকার হবে। কাজেই সেখানেও কিন্তু আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে মহিলাদের আমরা একটা ভাতা দেব। কাজে এটা কোনো ফ্রিবিজ নয়, এটা আমরা মনে করি যেভাবে বিনামূল্যে আমরা বাসে যাওয়ার কথা বলেছি যে মেয়েরা যখন বাসে চড়বে তাদের কোনো ভাড়া দিতে হবে না, এতে করে কিন্তু তেলেঙ্গানার রেভিনিউ কমেনি, বেড়েছে। কর্ণাটকের রেভিনিউ কমেনি, বেড়েছে। সেই একইভাবে কেরলেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিটা বাংলাতেও দেওয়া হচ্ছে। ভাতাই কি ক্ষমতায় পৌঁছানোর একমাত্র রাস্তা? না, আমি বিশ্বাস করি না ফ্রি বীজে কোনো আলাদা এই ফ্রি বীজ দেওয়াটা একটা নতুন করে প্রথা চালু হয়েছে আজকাল। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, যেখানে একটা পরিবারের ছেলে মেয়েদের আমরা চাকরি দিতে পারছি না, সেখানে মা যদি একটু টাকা পায়, মা কিন্তু সংসারটাকে চালাতে পারে। যেভাবে জিনিসের দাম বাড়ছে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, মহিলারা যথেষ্ট ভাবে একটা কঠিন অবস্থার মধ্যে পড়ছেন, সেখানে মহিলাদের সাপোর্ট দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি। প্রচার করবেন? আমি আজকে চলে যাব, কারণ মহিলা বিল আসছে, আমাদেরকে থাকতে বলা হয়েছে দিল্লিতে। মহিলা বিল প্লেস হলে বা যা হবে। রাহুলজির বক্তব্যের বেশিটাই ছিল বিরুদ্ধে নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গে বিরোধী দলের পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।